এই যে পার্সোনাল ল বোর্ডের ডাকে সামনে 26শে এপ্রিল ব্রিগেডে একটা সমাবেশ দেখেছে, আপনার সাথে কি কোনো আলোচনা হয়েছে? দেখুন, আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে, তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো। 16 তারিখে ইমাম মুয়াজ্জিনদের যে ডাকা হয়েছিল, তারা ইমাম মুয়াজ্জিন কি জানি না কেন হাফ প্যান্ট পরে দেখি অনেকে ঢুকছে, অনেকে মহিলা ঢুকছে। তো এরা কোন মসজিদের ইমাম আমার জানা নাই, এইভাবে ধর্মটাকে নিজে শেষ করছে, এটা খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে। তবে আমি একটা কথা বলতে পারি, ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি সৈফুল্লাহ সাহেব নাকি নাম ওনার, তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন এবং তখনই তো মাননীয়া ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও। তা উনি তো কোন রকম কিছু বললেন না যে আপনি কি বলছেন, আমরা আন্দোলন করব না, আমরা এই রাজ্যের নাগরিক, ভোট দিয়েছেন এই রাজ্যের নাগরিক, তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের। তাহলে তানারাই আবার যখন ব্রিগেড ডাকছে, তো এটা ওয়াকাফের জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। তো এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছি না, কে যাবে না যাবে, কি করবে না করবে, ওই বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তৃণমূলের নেতারা এবং বিধায়করা তারা বলছেন যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, ভালো কথা, কিন্তু ওনারাই আবার এই পশ্চিমবাংলায় আন্দোলন করছেন। যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী করলেন, ভাঙড়ে একটা আন্দোলন হবে বলছে, 4 থেকে 5 লক্ষ মানুষকে নিয়ে, কি বলবেন? দেখুন, এটা মুসলিমদের ঘরে বোকা বানাবার জন্য আন্দোলন হচ্ছে। ইনারা বলছে একদিকে দিল্লি চলে যান, আবার একদিকে ইনারাই দেখি রাজ্য আন্দোলন করছে। দুটো জিনিস হতে পারে, এক রাজ্যটাকে এনাদের পৈতৃক সম্পত্তি মনে করেছে, তাই আমরা যারা টিএমসি করি বা টিএমসি সাপোর্টার, আমরাই শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করবো ওয়াকাফের বিরুদ্ধে, এবং আমরা ওপরে দাদাকে বলে রাখবো এটা বলছি, চিৎকার চেঁচামেচি করছি, ওয়াকাফের বিরোধী করছি, দাদা তুমি চিন্তা করো না, বোকা মুসলমানদের বোকা বানাবো বলে করছি। বিলের তো সাপোর্ট আমরা করে দিয়েছি দাদা, নাই আমার 3টে এমপিকে কেন যেতে দিলাম না? অনেক এমপি গেছে, তারা ভেতরে ভেতরে হয়তো আপনাকেও ভোট দিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। তারপরে আমাদের রাজ্যের যিনি দ্বিতীয় সেকেন্ড হ্যান্ড কি কামান না কি সব বলে আবার, তিনিও তো বিধানসভায় পার্লামেন্টে ছিল কি ছিল না আমি জানি না, যে কোনো বিবৃতি তিনার পাওয়া যায়নি। অতএব এগুলো তো আমরা না করলে আন্দোলন তো অন্যজনরা করে নেবে, তাই আমরা আন্দোলনকে হাইজ্যাক করছি, আমরা অন্যজনকে দিল্লি যেতে বলছি, আর আমরা রাজ্যে করে বোকা মুসলমানকে বলবো এই তো আমরা করছি, চিন্তা করুনি, আমরা সব ঠিক করে দেবো। শুধুমাত্র আমাদের নিরীহ মুসলমান কে বোকা বানাবার একটা নাটক চলছে। এই দ্বিচারিতা, এই নাটক থেকে মুসলিম সমাজকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার এবং এদেরকে ঘৃণা করা দরকার। সমস্ত মুসলিমদেরকে একটাই আওয়াজ তোলা দরকার, 8টা রাজ্য যখন কেস করেছে, রাজ্য সরকার কেন কেস করবে না? 3টে এমপির বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন এবং সমস্ত এমএলএ এমপি কেন কেস করছে না? নিন্দা বিল পাস করে কেন রেজুলিউশন করে কেস করতে যাচ্ছে না? এই বিষয়ে সবার আওয়াজ তোলা দরকার। যদি আপনারা ওয়াকাফকে বাঁচাতে চান, আপনারা রাজ্য সরকার যিনি বলেছিলেন বিজেপির হাত থেকে বাঁচাতে আমাকে ভোট দাও, আজকে বিজেপি আমাদের দুশ্মনী করেছে, ক্ষতি করছে, বিজেপিকে আমরা জানি আমাদের প্রকাশ্য দুশ্মন, তার বিরুদ্ধে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে পাঠাবার ব্যবস্থা করুন। সবার হয়ে বলছে, পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের হয়েও কথা বলছে। মুসলিমদের হয়ে একজন সত্যিকারের বন্যওয়ালা দরদি একজন ভাই রয়েছে, তাই কি করে তাকে ওই জায়গা থেকে হটানো যায়, তার একটা সাজিশ শুধুমাত্র এতগুলো থানা। এই থানা করার পরতেও মানুষকে নস্তার থেকে এখনো সরাতে পারেনি। এটা শুধুমাত্র একটা হিংসা বলতে পারি, একটা চক্রান্ত বলতে পারি, যে মুসলিম সমাজের হয়ে মুসলিম পরিবার থেকে কেউ যেন উঠে আগামী দিন রাজনীতিতে না আসে। যদি কেউ রাজনীতি করতে চায়, আমাদের পায়ের তলায় যেন থাকে, যেমন সিদ্দিকুল্লাহ আছে মমতার পায়ের তলায়। যখন খুশি সিদ্দিকুল্লাহর গলাতে আমি পা তুলবো, সিদ্দিকুল্লাহ চুপ করে থাকবে, কথা বলবে না। আরো যেসব মুসলিম নেতারা আছে দেখছেন না, অনেক মুসলমানরাও বলছে দিল্লি যাও। আমি তাদেরকে মুসলমান নয় অনেক আগে থেকে জানি, কিন্তু তারপর সমাজ তো মুসলমান বলে মানে। তো এইরকম যারা আছে আমার পায়ের তলায় থাক, এটা সবাই চায়। সেই জায়গায় নওশাদ একটা বেরিয়েছে, একে কোনোভাবে আগামী দিন উঠতে দেওয়া যাবে না। তার জন্য 8টা থানা করো, মানুষকে ছোট ছোট করে বেঁধে রাখো, পেটো, কেস দাও, মারো, নিজেরাই গাড়ি পোড়াও, নিজেরাই কেস দাও, নিজেরাই ভাঙা ভাঙা মোটরসাইকেলগুলো সব যে কোনো থানায় পড়ে আছে নিয়ে জড়ো তার এক জায়গায় লাগা আগুন। নাই দম থাকে তো সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক। আন্দোলন এবং বন্ধ করে বর্তমানে ক্ষমতা এসছে আমরা দেখেছি। তিনি বলছেন যে আপনি ওয়াকাফ বিল নিয়ে আন্দোলন করুন, দিল্লিতে গিয়ে করুন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পরশুদিন ইমাম মুয়াজ্জিনদেরকে ডেকে নিয়ে বললেন, কি বলবেন? তিনার অনেক টাকা আছে,
তেনার অনেক টাকা আছে, শুনেছি নাকি সারদা নারদার এসব টাকা অনেকই কোনো সব দিক ওদিক হয়েছে। সেই টাকা থেকে এই সমাজের একটা বড় অংশের আলেম উলামা বক্তা মনীষা পীর যারা কিনে নিয়েছে, তিনাদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন, দেখো আমার রাজ্যে যদি এই নিয়ে আলোচনায় যদি ডিস্টার্ব হয় তাহলে আমাকে ওপর থেকে দাদা চাপ দিচ্ছে, যার দয়াতে আমি টিকে আছি, বা আমার দলের অনেকে বড় বড় কেস খাওয়ার পরেও তাদেরকে তুলে নেওয়া দরকার, এখনো তোলেনি, যে সেটিং আমি আছি, এই আন্দোলনটা রুখতে হবে আমার রাজ্যে। তা আন্দোলন শুধু আমি করব, তোমাদের হয়ে আমি চিল্লাবো, যে আন্দোলনটা শুধু চিল্লার চেঁচামেচি হবে, আসল কাজ হবে না। এই জায়গায় তোমরা কি বলছো? তারা মত দিয়েছে, হ্যাঁ আমরা আছি। তাই তিনি 16 তারিখে সব ওই সব ধরনের সব ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে যাওয়ার পর তাদের সামনে বলল, এই জায়গায় আমি একটাই সাধারণ জনগণকে বলবো, যখন এনআরসির ব্যাপার ছিল তখন তিনি রাস্তায় নেমে হৈ হৈ করেছিলেন, মূলত কার্যত কিছু হয়নি। তারপরে বিভিন্ন সময় যখন জিনিসপত্র দাম বাড়ে, বিশেষ করে 100 দিনের কাজ, যেটা নাকি কেন্দ্র সরকার বলছে ওরা চুরি করেছে, এরা বলছে আমাদেরকে দেয়নি, যাক সে বিষয়ে আমি যাচ্ছি না, কে খেয়েছে কে চুরি করেছে, সেই বিষয়ে তখন তিনি রাস্তায় নেমে হৈ হৈ করে। রাজ্য সরকার কি বুঝাতে চাইছে, এটা কি তাদের শুধুমাত্র নিজের পৈতৃক সম্পত্তি, তারা তাদের প্রয়োজনে কথা বলবে? যেমন কেন্দ্র সরকার এই কালা কানুন করেছে সংবিধান বিরোধী, এই যে দিল্লি চলে যাওয়া আন্দোলন বাংলায় করা যাবে না, কোন এক জায়গায় যেন মনে হচ্ছে বাংলা ভারতের বাইরে বার করতে চাইছে রাজ্য সরকার, বাংলাকে ভারতের মধ্যে রাখতে চাইছে না। আর যদি বল না বাংলা ভারতের মধ্যে, তাহলে ভারতের যে কোনো অঙ্গরাজ্যে দেশ বিরোধী সংবিধান বিরোধী কালা কানুন হলে ভারতের নাগরিক আন্দোলন করবে, এটা তার গণতান্ত্রিক রাইট, সংবিধানের রাইট। তাই কেন্দ্র সরকারও যেমন সংবিধান বিরোধী করছে, রাজ্য সরকার এই কথা বলে সংবিধান বিরোধী প্রমাণ দিয়েছে। তিনি বললেন যে আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন, আমাদের যতগুলো সংসদ রয়েছে সংসদের আপনাদের সঙ্গে থাকবে। কিন্তু আমরা দেখলাম যে এই ওয়াকফ বিলের যখন বিল পাস হয়, 3 জন তৃণমূলের সংসদ কিন্তু উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে মাননীয় কোনো কিছু ব্যবস্থা নিল না, কোনো কথা বলে নাকি? কিন্তু আমাদের দোষ, প্রথম থেকেই বলছি তো, আমাদের একটা অংশকে খরিদ করে নিয়েছে, এটা আমাদেরই দোষ। আমরা সামান্য পয়সায় বিক্রি হয়ে যাচ্ছি, তার জন্য আজকে পাওনা পেয়েছি আমরা। তাই 3 জন যাই না ভোট দিতে, এখন ধরুন ভোট দিতে যাই না, তার বিষয়ে কোন রকম আমাদের যে বড় বড় আন্দোলন হচ্ছে, বড় বড় সংগঠন সব চিল্লা চেঁচামেচি করছে, অন্য ধর্মের পতাকা বাস থেকে খুলে ফেলছে, কি গায়ের জোর মস্তানি দেখানো হচ্ছে আর হচ্ছে। কেউ একটা বলেছে শুনেছেন 3টে এমপি কেন গেল না? জবাব চাই, জবাব চাই। এবং 8টা রাজ্য কেস করলো, বাংলা রাজ্য সরকার আপনি নিন্দা বিল প্রকাশ করে বিধানসভা থেকে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন, কেউ বলেছে? অথচ তিলোত্তমা বোনের যারা রেপ করেছে, এক কথায় প্রকাশ্য বলছি, তাদেরকে বাঁচাবার জন্য 22টার করে উকিল লেগেছে রাজ্য সরকার, কোটি কোটি টাকা খরচ করছে আমাদের ট্যাক্সের টাকা। বললেই তো আমাকে আবার অনেক মূল্যটা গাল দেবে। আমরা দেখেছিলাম যে 14 তারিখে ইন্ডিয়ান সেকুলার পাল আইএসএফের একটি ওই ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ ছিল, সেই সভাতে কিছু মানুষ এসেছিল মালঞ্চ ওই ধার দিক থেকে, তারা যখন বাড়িতে ফিরে গিয়েছে সূত্র মারুত খবর দিলাম তৃণমূলের লোকেরা তাদেরকে মারধর করছে। শুধু মারধর করে না, আমিও আপনাকে জানাচ্ছি প্রচুর ফেক কেস দিচ্ছে, প্রচুর ফেক কেস দিচ্ছে। তাহলে আপনাকে ভাবতে হবে, রাজ্য সরকার বলছে বিল লাগু হতে দেব না, এই বিলের বিরুদ্ধে যারা নামছে তাদেরকে কেস দেওয়া হচ্ছে, এই বিলের বিরুদ্ধে আরো অনেক সংগঠন সংগঠিত হচ্ছে, তাদেরকে প্রশাসনিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে ফেসিলিটি দেওয়া হচ্ছে। আপনাকে খেয়াল করতে হবে, দুটো আন্দোলন চলছে। একটা আন্দোলন চলছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, পাশাপাশি রাজ্যের যে অকাপ আছে সেগুলোকে উদ্ধার করার দাবি তুলছে, রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছে, 3 জন এমপি কেন গেল না কৈফিয়ত চাইছে, এবং রাজ্য সরকার আপনি অনাস্থায় নিন্দা বিল পাস করে আপনার এমএলএ এমপিদের কেস করুন। একটা আন্দোলন থেকে আওয়াজ উঠছে। আরেকটা আন্দোলনে দেখুন শুধু কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে, মুসলিম সমাজকে ভয় দেখিয়ে রাজ্য সরকারের কোলে তোলার পরিকল্পনা চলছে। অতএব যেদিন কলকাতায় নওশাদ ডেকেছিল, ওই দিন বিভিন্ন জায়গায় আটকে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন বা প্রশাসনের ইউনিফর্মে গুন্ডা, কেন পায়ে দেখছি অনেকের চটি আছে, পুলিশ তার চটি বলে না, তা পুলিশরা এরকম গুন্ডাগিরি করবে তাই মানিও না। তা পুলিশের ইউনিফর্মে যেসব পার্টির গুন্ডা আছে তারা যেভাবে মারলো, মেরে কি মেসেজ দিল, আরে এগুলোকে তো মার, নারীরা মুসলমান তো, আরে এরা সেই মুসলমান নয়, কোন মুসলমান, এরা দুধেল গাই নয়, এরা আমাকে ভোট দেয় না, অতএব এদেরকে মার। এরা কেন ওয়াকফ আন্দোলন করবে? এরা ওয়াকফ আন্দোলন করলে আমার যে রাজ্যে 70 থেকে 80-85 হাজার বিঘে আমরা ঝেড়ে খাচ্ছি তার বিরুদ্ধেও বলবে তো, এরা পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জমি চুরি হয়ে গেছে, রাজ্য সরকারের আমলা চামলা চুরি করেছে, তার বিরুদ্ধেও বলবে তো। এরা শুধু তো বিজেপির বিরুদ্ধে বলবে না, এটা তো আমাদের অন্যায়ের বিরুদ্ধে বলবে, এদেরকে মার।
তাহলে যারা আমাদের বিরুদ্ধে বলবে না, শুধু রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলে ওজন আমাদের পক্ষে গুণ গাইবে যে রাজ্য সরকার আছে, চিন্তা করো না, সব করে দেবে, তাদেরকে রাস্তায় নামতে দে, বাকি কাউকে নামতে দিস না, এটা অত্যন্ত ঘৃণাজনক। এর জন্য মনে হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে বাঁচাবার জন্য, আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য এই দ্বিচারিতার বিরুদ্ধে সবাইকে লড়াই করা দরকার। নওশাদ সিদ্দিকী অর্থাৎ ইন্ডিয়ান সেকুলারকে বলে যে বিজেপির দালাল, কিন্তু এই যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে 5 জন মামলাকারী, তার মধ্যে নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে। মামলাকারীদের মধ্যে রয়েছে আরজেডি মনোজ ঝা, সংসদ মহুয়া মৈত্র, সিপিএম এর মোহাম্মদ সেলিম, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি বলবেন? দেখুন, যারা বলেন নওশাদকে বিজেপি দালাল এটা সেটা, এই নোংরা রুচিকর ভাষার আমি একটাই উত্তর দেবো, যারা বলছে তারা নিজেরাই বিজেপি। না কি করে জানলো আমার বিটিম এটা যে বিজেপির বিটিম, এটা বিজেপি তো বুঝবে। যারা এই কথা বলছে তারা নিশ্চয়ই তারা নিজেরাই বিজেপি। আগে স্বীকার করুক আমি বিজেপি, আমি জানি এটা আমার তৈরি করা দল, তাহলে সে কথার মধ্যে একটা দম থাকবে, গুরুত্ব থাকবে। অর্থাৎ যারা এই কথা বলছে তারা নিজেরাই তো বিজেপি। তো বিজেপি বলছে আমার বিটিম, এটা যদি স্বীকার তারা করতে পারে তারপরে আমি এই বিষয়ে উত্তর দেবো। শেষ প্রশ্ন করবো আপনাকে, আপনার ভাই নওশাদ সিদ্দিকী যে জায়গার বিধায়ক, ভাঙড় বিধানসভা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুসলিম দরদি, সংখ্যালঘু মুসলিম দরদি, এটা সবাই বলে থাকে, কিন্তু নওশাদ সিদ্দিকী একজন পীর বংশের ছেলে, তিনি ভাঙড়ের বিধায়ক। সেই জায়গায় যখন উনি জেতার পরে প্রথমে কলকাতা পুলিশের আওতায় আনা হলো, তারপরে 1টা থেকে 2টো থানা ভেঙে 8টা থানা করে দেওয়া হলো, স্পেশাল অবজারভার দেওয়া হলো। তাহলে কি মুসলিম প্রেমটা বেশি বলে মনে হচ্ছে ওই জায়গাটায়? দেখুন, যখন শুভেন্দু অধিকারী মমতাকে কিছু বলে, মমতা খান কি বলে? কিছুই আমরা প্রতিক্রিয়া জানি না, বলে দাদাকে বলে দেবো, তার মানে ওপরে বলে দেবো। শুভেন্দু অধিকারী বা নন্দীগ্রামে যেভাবে জুলুম অত্যাচার এখনো হচ্ছে, সেই জায়গায় কখনো কি একাধিক থানা করার চিন্তা ভাবনা বা কোনো বক্তব্য মমতা ব্যানার্জি দিয়েছে? রাজ্যের সিএম দিয়েছে? দেয়নি। শুনুন, সবার টার্গেট এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলিম সমাজ শিক্ষা স্বাস্থ্য কর্ম বাসস্থান থেকে পিছিয়ে থাকে, তাদের হয়ে কেউ যেন না বলে। নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা পশ্চিমবাংলায় বাড়ছে, আমরা 1.5-2 বছর আগে থেকে বলে এসেছি, কিন্তু এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য কি শাসক দলের গাত্রদাহ এত হচ্ছে যে নওশাদ সিদ্দিকী একটা রোগা পাতলা ছেলে, তার এত পশ্চিমবাংলায় যত এমপি এমএলএ আছে সব থেকে জনপ্রিয় তার? দেখুন, এটা তো একটা গাত্রছড়া বটেই। দ্বিতীয় নম্বর কথা আপনাকে মাথায় রাখতে হবে, ধরুন আমি আপনাকে 200 টাকা দিয়ে আমার কাজ করিয়ে নিই, আর কেউ একজন আপনাকে এসে বলছে 2 লক্ষ টাকার রাস্তা দেখাচ্ছে, আপনি কি আমার থাকবে না 200 টাকায়? তাহলে আমি যে অল্প পয়সায় যে বিজনেস করে আপনাকে লুটছিলাম, এই যে বললেন না মমতা ব্যানার্জি নাকি সংখ্যালঘু দরদি, এনার মতো সংখ্যালঘু বিদ্বেষী নাটক, মানে যে নাটকটা করছে, আমার নজরে ভাই পাচ্ছি না। 10,000 মাদ্রাসা দেয় বলে পুরো মাদ্রাসা শিক্ষাকে শেষ করে দিয়েছে। আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে ওয়াকফ বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে, এটা অন্যায়, এর বিরুদ্ধে লড়াই করা দরকার, এই বিলকে বাতিল করা দরকার। সুপ্রিম কোর্টকে আবার ধন্যবাদ জানাই, জায়গায় ঢুকে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে, ওয়াকফ বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে, এটা আপনারা জানেন না? এটা কেন জানবেন? কিন্তু ঘুমটা দিয়ে কাজ করছে। ইনার বিষয়ে ইমাম মলি সাহেবরা বলে না, কেন ইমাম মলি সাহেবের বড় অংশ কিনে পয়সাতে কিনে রেখেছে, আর উনি কিছু বললেই সঙ্গে সঙ্গে চিল্লায়। শোনেন, বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন, আমরা সবাই জানি, কিন্তু ইনি হলেন ছদ্মবেশী বন্ধু সেজে দুশ্মন, এটা আমরা ধরতে পারছি না। ইনি এমন জায়গায় নিজে আমাদেরকে ফেলবে যে খাত থেকে, যে গর্ত থেকে উঠতে আমরা পারবো না, এটা অনেক আগে থেকে আমি বলছি। যদি সুধরাবার হয় সুধরাক, না সুধরাবার হয় আমি কি করতে পারি, আমার কি করার আছে? 10 বছর ধরে বলছি ওয়াকফ চলে যাচ্ছে, 10 বছর ধরে ওয়াকফ চলে যাচ্ছে। যারা আজকে ওয়াকফ নিয়ে চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারের দীর্ঘদিন পাচেটে বেরিয়েছে। আমার ভাষা কড়া লাগতে পারে, এই রাজ্য সরকার এত মসজিদ, এত মাদ্রাসা, এত কবরস্থান, আপনি জানেন এই বাংলায় ওয়াকফের উপরে বিজেপির পার্টি অফিস আছে? কি করে করলো বিজেপি পার্টি অফিস? রাজ্য সরকার যদি না সাথ দেয়, এগুলো কবে আমার জাত বুঝবে? যদি না বোঝে, এই জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক। এছাড়া আমি কি বলতে পারি আপনাদের কাছে? দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে?
এরপরও এখন অনেক জাত আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে। গত দুদিন আগে দেখলেন না, মুখ বত্রিদারির মাথায় টুপিলে কলকাতার রাজপথে ওই বিজেপির শাখা সংগঠন বিজেপির মন্ত্রী টিএমসির শাখা সংগঠন টিএমসির মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল, আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য। আরে আমি ভুল করে দিচ্ছি, আমায় গাল দিচ্ছে, মা বাপ তুলে গাল দিলি কেন? হ্যাঁ, এটাই তো আদর্শ। দুঃখের কথা কি বলবো ভাই, কিছু বলেন। আপনি কি 26-এ ওয়াকআপ নিয়ে ডাকবেন কলকাতায়? 26 তারিখে ও প্রোগ্রাম দেখুন, আমার 2010 থেকে চলছে, হুড়োহুড়িও নয়, আস্তে আস্তেও নয়। ভাই গেছে সুপ্রিম কোর্টে কেস করতে, ভাইয়ের কেস করছে, তার একটা ফলাফল হয়েছে, নিশ্চয়ই আপনারা শুনেছেন। আগামীতে আরো কেস চলবে, আরো কেস হবে, এবং আন্দোলন যেখানেই যাচ্ছে আমি সেখানেই মানুষকে জাগাচ্ছি। এবং এটা আমার বুঝাতে চাইছি, ওয়াকআপ আন্দোলন শুধু মুসলমান করবে কেন? আপনি যদি বলে মুসলমানদের প্রপার্টি আছে, ছোট ছোট মুসলমানদের প্রপার্টি, আইনটা সংবিধানের বিরুদ্ধে, তাহলে সংবিধানটা কি মুসলমানদের? তাহলে সবাইকে নেওয়া দরকার। তো সবাই আসুন, যত সেকুলার দল আছে সবাই, মুসলিম সবাই মিলে আসুন, আন্দোলন করি, সবাই মিলে কেস করি। কেস করবে না আর রাস্তায় নেবে মুসলমানদের বোকাবে নিয়ে আবার 2026-এ কোলে তুলবো। নাবরে নাবরে নাবরে, আমার ভাড়াটিয়া কোনো গেলি কোথায় রে? এ দালালি যদি জাতি না বুঝতে পারে, জাতি মরাটাই স্বাভাবিক, এছাড়া কিছু বলার নেই আমার ভাই। এতে আবার বলবো, জাতি যদি আমায় ভুল বোঝে, আমায় জান খুলে গাল দিয়ে নিস বাবা, আমার মা বাপকে গাল দিয়েছি, তাদের কি দোষ? ধন্যবাদ।